হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। ইংলিশ পেডাগজি ক্লাস নাম্বার 6-এ আমাদের আজকের টপিক বা বিষয়বস্তু হলো চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম। অর্থাৎ ডাইভার্স ক্লাসরুমটাকে সেটা আগে জানতে হবে। ডাইভার্স কথার অর্থ হচ্ছে যেখানে বৈচিত্র্য থাকবে, অর্থাৎ যেখানে স্টুডেন্টসরা বা লার্নার্সরা একই রকমের মেরিট, একই রকমের কোয়ালিটি, একই রকমের অ্যাটিটিউড নিয়ে আসবে না, যেখানে স্টুডেন্টসদের মধ্যে বিভিন্ন রকমের ডাইভার্সিটি থাকবে এবং সেই ডাইভার্স স্টুডেন্টসগুলোকে নিয়ে একটা ক্লাসরুম তৈরি হবে। এই রকমের একটি ক্লাসরুমে যেখানে স্টুডেন্টসরা বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন এবিলিটি নিয়ে ক্লাসে আসে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে ল্যাঙ্গুয়েজ টিচিং করাতে গিয়ে, ভাষা শেখাতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বা কোন কোন সমস্যায় পড়তে হয় এবং সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা কিভাবে সেগুলোকে কাজে লাগাতে হয়, সেটা আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। যেখানে বলা হয়েছে টিচার শুড নো দ্য স্টুডেন্টস অ্যাজ আ গ্রুপ, অর্থাৎ টিচারকে কিন্তু জানতে হবে স্টুডেন্টসদেরকে একটা গ্রুপ হিসেবে। অর্থাৎ ক্লাস 8-এ আমি পড়াতে যাচ্ছি, ক্লাস 8 যখন আমি পড়াচ্ছি তখন বুঝতে হবে যেখানে ক্লাস 8 অর্থাৎ এখানে 13-14 বছর বয়সী ছেলেরা মেয়েরা রয়েছে এবং এদের প্রত্যেকের ব্রেনের ম্যাচুরিটি একটা অ্যাভারেজ লেভেলের থাকবে এবং সেই হিসাব মতো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এবং তার পাশাপাশি অ্যাডজাসেন্ট যেগুলো টপিক থাকবে সেগুলো আমি পড়াবো। তো আমাকে একটা গ্রুপ হিসাবে কাজ করতে হবে, তার পাশাপাশি অ্যান্ড অ্যাজ ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল, অর্থাৎ সেই ক্লাসে এমন কিছু স্টুডেন্ট থাকবে যারা কিন্তু অ্যাভারেজের থেকে ভালো এবং এমন কিছু স্টুডেন্টও থাকবে যারা অ্যাভারেজের থেকে একটু উইক। তো আমাকে প্রত্যেকের কথাই ভাবতে হবে। সবার প্রথমে আমাকে সেই ক্লাসরুমটাকে বা সেই স্টুডেন্টসগুলোকে অ্যাজ আ গ্রুপ ট্রিট করতে হবে যখন আমি একটা কমন একটা টপিক পড়াবো। তারপর সেখানে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্টস রয়েছে, যারা একটু বাকিদের থেকে একটু ভালো, অর্থাৎ যারা বেশি অ্যাডভান্স, তাদের জন্য আমি আলাদা সিস্টেম কিছু করব এবং যারা একটু পিছিয়ে রয়েছে তাদের জন্য আমি করব, অর্থাৎ তাদেরকে ইন্ডিভিজুয়ালিও কিন্তু আমি তাদেরকে সময় দেব, তাদেরকে কিন্তু আমি সেখানে ক্লাসে পার্টিসিপেট করানোর চেষ্টা করব। ডিউরিং দ্য রিসেন্ট টাইম হায়ার এডুকেশন ইন পার্টিকুলার হ্যাভ বিকাম ইনক্রিজিংলি ডাইভার্স, অর্থাৎ আজকে যে বর্তমান যুগের যদি আমি শিক্ষার কথা বলি, তাহলে কিন্তু বর্তমান যুগের যে শিক্ষা রয়েছে অর্থাৎ উচ্চশিক্ষা, সেখানে কিন্তু দিনের পর দিন সেটা কিন্তু ডাইভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দিকে ঘুরে যাচ্ছে শিক্ষাটা। অর্থাৎ আমরা যদি একটা কমন ব্যাপার দেখে নিই যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, একটা ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তাকে নিজের স্ট্রিম চেঞ্জ করতে হচ্ছে বা নিজের স্ট্রিমকে চুজ করতে হচ্ছে। সে সায়েন্স নিয়ে পড়ছে বা কেউ আর্টস নিয়ে পড়ছে বা কেউ কমার্স নিয়ে পড়ছে বা কেউ ভোকেশনাল নিয়ে পড়ছে, কেউ মেডিকেল নিয়ে চলে যাচ্ছে পড়তে, কেউ ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, কেউ পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ আইটিআই পড়ছে বা আরও ভিন্ন ভিন্ন রকমের কিন্তু কোর্সেস রয়েছে। সো ডাইভার্সিটি কিন্তু রয়েছে, সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। যেহেতু জগৎটা পরিবর্তন হচ্ছে, মানুষের নিডস পরিবর্তন হচ্ছে, মানুষের যে টেস্ট সেটা পরিবর্তন হচ্ছে, সেই রকমভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাতেও একটা আমূল পরিবর্তন আসছে। নতুন নতুন টপিক, নতুন নতুন ক্লাস, নতুন নতুন যে কোর্সেস সেগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে। নাওএডেজ দ্য ভ্যারাইটিস অফ স্টুডেন্টস আর ভাস্ট ইন কম্প্যারিজন টু দ্য পাস্ট ডেজ, অর্থাৎ আজকের দিনে যে ভ্যারাইটি রয়েছে স্টুডেন্টসদের মধ্যে, যে বিভিন্নতা রয়েছে স্টুডেন্টসদের মধ্যে, সেটা কিন্তু অনেক বেশি, প্রচুর, মানে বিগত দিনের তুলনায় কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে। আমরা যদি এনশিয়েন্ট পিরিয়ডের কথা বলি, এনশিয়েন্ট পিরিয়ডে কি গুরু যেটা শেখাচ্ছেন স্টুডেন্টসরা সেটাই শিখছে। আলাদা করে স্টুডেন্টসদের কথা ভেবে কিন্তু গুরু শেখাচ্ছে না, গুরু নিজের মতন করে পড়াচ্ছেন, স্টুডেন্টসরা শিখছে। বাট এখন যেহেতু আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এবং বাচ্চাদের মধ্যে এত ডাইভার্সিটি রয়েছে, তাদের টেস্ট, তাদের পছন্দ অপছন্দ এত বহুমুখী যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাইভার্সিটি সেই জন্য লক্ষ্য করা যায়। এবং টিচারদেরকে কিন্তু অবশ্যই সেটা মাথায় রেখে টিচারদের অবশ্যই দায়িত্বপরায়ণতার সাথে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে এবং সেভাবে কিন্তু ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার যেটা বলা হয়েছে যে ডাইভার্সিটি সম্পর্কিত তিনটা এখানে পয়েন্টস দেওয়া হয়েছে। ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে টিচার্স শুড ট্রিট অল দ্য স্টুডেন্টস অ্যাজ ইন্ডিভিজুয়ালস উইথ ইউনিক স্ট্রেংথ, অর্থাৎ যার যেখানে স্ট্রেংথ রয়েছে, যার যেই সাবজেক্টের প্রতি কন্ট্রোল বেশি রয়েছে, যেই সাবজেক্টটা পড়তে বেশি ভালোবাসে, সেই দিকে কিন্তু টিচারদেরকেও ধ্যান দিতে হবে। উইকনেসের দিকেও ধ্যান দিতে হবে, অর্থাৎ কারো কারো এমন থাকতে পারে কোনো একটা বিষয় দুর্বলতা রয়েছে। অ্যান্ড নিডস রাদার দ্যান অ্যাজ জেনারেলাইজড রিপ্রেজেন্টেটিভস অর পার্টিকুলার রেশিয়াল, এথনিক অর কালচারাল গ্রুপ। এবং এই যে স্টুডেন্টসরা যে বিভিন্ন রকমের গ্রুপ থেকে আসছে, বিভিন্ন রকমের জাতি, বিভিন্ন রকমের সংস্কৃতির গ্রুপ থেকে যা আসছে,
তারা কিন্তু বিভিন্ন জায়গাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ একটা ক্লাসে যখন তুমি পড়াবে আগামীতে গিয়ে, তখন দেখবে সেখানে কিন্তু স্কুলে তুমি যে 80 জনকে পড়াচ্ছ ক্লাসরুমের মধ্যে, সে 80 জনের মধ্যে 80 জনই সেম ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। তাদের হয়তো মাতৃভাষা ভিন্ন হতে পারে, আঞ্চলিক কোনো ভাষায় তারা বাড়িতে হয়তো কথা বলে। তো তোমাকে কিন্তু সেই পার্টটা দেখতে হবে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে, তারা যে কোনো রকমের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, ঠিক আছে? সো সেখানে কিন্তু তাদের ইউনিক স্ট্রেংথ রয়েছে এবং তাদের যে ভাষাগত যে দক্ষতা রয়েছে সেটাও তাদেরকে দেখতে হবে। কারোর বেশি থাকবে, কারোর কম থাকবে, সেই হিসাবে একজন টিচারকে কিন্তু সেটাকে স্টুডেন্টসদেরকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে। অর্থাৎ কেউ একজন খুব ভালো পারলো, ক্লাসের মধ্যে পড়াশোনা খুব ভালো করছে, ভালো ফিডব্যাক দিচ্ছে, তার মানে তুমি বাকি স্টুডেন্টসদেরকে অপমান করবে, তাহলে কিন্তু তুমি সেই যে মানে চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশন সিস্টেম সেটাকে ভায়োলেট করছো। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, যতটা সম্ভব সেখানে কিন্তু তাদেরকে সাপোর্ট করতে হবে। সেকেন্ডলি বলা হচ্ছে ভ্যারাইটিস টাইপস অফ টিচিং স্টাইলস হ্যাভ টু বি অ্যাডাপ্টেড টু দ্য নিডস অফ ডাইভার্স লার্নার্স। অর্থাৎ বিভিন্ন রকমের আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, বিভিন্ন রকমের টাইপস অফ টিচিং স্টাইলস আমরা ইউজ করতে পারি অ্যাজ এ টিচার। বিভিন্ন রকমের বিভিন্ন ভঙ্গিতে পড়ানো যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ টিএলএম ভালো ইউজ করা যেতে পারে, খেলার মাধ্যমে পড়ানো যেতে পারে, কুইজ করানোর মধ্যে দিয়ে পড়ানো যেতে পারে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়ানো যেতে পারে। এটা টিচারের উপরে ভ্যারি করে, সে টিচার কীভাবে সেই ক্লাসরুমটাকে হ্যান্ডেল করবেন, কীভাবে তিনি তার পড়ানোটাকে তিনি সেটাকে সাকসেসফুলি রান করবেন। নাম্বার 3-তে বলা হচ্ছে টিচার শুড ক্রিয়েট অ্যান ওপেন ক্লাসরুম দ্যাট ভ্যালুজ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্সপেক্টিভ অফ দ্য স্টুডেন্টস। ওপেন ক্লাসরুমটা কি? ওপেন ক্লাসরুম কথার অর্থ হচ্ছে যেই ক্লাসরুমে শুধুমাত্র টিচার এসে পড়িয়ে চলে গেলেন এমন নয়, যেখানে স্টুডেন্টসরাও নিজেদের নিডস, নিজেদের কোয়েশ্চেন্স, নিজেদের কোয়ারিজ টিচারের সামনে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে ওপেন ক্লাসরুম। এবং সেখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসের এক্সপিরিয়েন্স এবং পার্সপেক্টিভ সেটা কী হবে, সেটা কিন্তু ভ্যারি করবে। এবং টিচারকে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু সেই স্পেসটা দিতে হবে, সেই জায়গাটা দিতে হবে, যাতে তারা নির্দ্বিধায় সেই প্রশ্নটা করতে পারে। এবং তার পাশাপাশি যে ক্লাসে যেগুলো তারা শিখছে সেগুলো স্টুডেন্টসদের মধ্যে, নিজেদের মধ্যে, তাদের ক্লাসমেটসের মধ্যে তারা কি করতে পারে, সেটাকে তারা কালচার করতে পারে। তাহলে সেই ভাষাটা কিন্তু আরও খুব ভালোভাবে শেখা যাবে, স্পেশালি ইন দ্য কেসেস অফ ডাইভার্স ক্লাসরুমস অ্যান্ড ডাইভার্স লার্নার্স। এবার ডাইভার্স ক্লাসরুমে যে কী কী ধরনের লার্নার থাকে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। সবার প্রথমে রয়েছে অডিটরি লার্নার। অডিটরি কি? অডিও থেকে এসছে অডিটরি। অডিও মানে কি? যেটা শোনা, তাই তো, শুনবে। কী আছে একটু দেখে নিই। এখানে দে বলতে অডিটরি লার্নার্স। অডিটরি লার্নার্স লাইক টু রিসিভ আইডিয়াস অ্যান্ড ইনফরমেশনস বাই হিয়ারিং দেম। শুনে শিখবে, শুনে শুনে শিখবে। ওকে, দেখো একদম প্রাচীনকালে কিন্তু বেদকে শ্রুতি বলা হতো, কারণ বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তখন লেখার ব্যাপারটা ছিল না, ঠিক আছে? বাট এখনও কিন্তু এই রকম ধরনের কিছু তুমি স্টুডেন্টস পেয়ে যাবে যাদের শ্রবণ ক্ষমতা খুব বেশি হয়, অর্থাৎ যারা শুনে কিন্তু মনে রাখতে পারে। আরেকটা লাইনে কি বলা হয়েছে, এই লাইনটা পড়লে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো, দিজ স্টুডেন্টস আর নট গুড ইন রিডিং অ্যান্ড রাইটিং। এই সমস্ত স্টুডেন্টরা পড়তে বা লিখতে অতটা ভালো পারে না, বা হয়তো ভালো করে রিডিং পড়তে পারে না, ভালো মতো লিখতে পারে না, বাট ডু ওয়েল ইন মেমোরাইজিং স্পোকেন ওয়ার্ডস সাচ অ্যাজ সং লিরিক্স। কিন্তু যেই ব্যাপারটা তারা ইন্টারেস্ট দিয়ে শোনে সেটা মনে রাখতে পারে, মেমোরাইজ করতে পারে। যেমন গানের লিরিক্সের কথা বলছে, যেমন কোনো একটা গান ভালো লাগলো, কোনো একটা গান ভালো লাগলে সেই গানের লিরিক্স তারা মনে রাখতে পারছে, বাট তারা পড়া আর লেখার ক্ষেত্রে কিন্তু দুর্বল। তো এই ধরনের স্টুডেন্টসদের সঙ্গে কী করতে হবে, এই ধরনের স্টুডেন্টসদেরকে কিন্তু ইন্টারেস্ট জাগাতে হবে। তারা একটা গানের লিরিক্স মনে রাখতে পারছে বিকজ তারা গানটা শুনতে ইন্টারেস্টেড। এই কারণে প্রত্যেকটা সাবজেক্ট টিচারকে কিন্তু চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট, যে যাতে করে সেই লার্নারটার মধ্যে ইন্টারেস্টটা বাড়ানো যেতে পারে পড়ানোর প্রতি, তাহলে তার পড়া এবং লেখার কোয়ালিটি এবং ক্যাপাসিটিও কিন্তু বাড়বে। সেকেন্ডলি চলে আসবো আমরা ভিজুয়াল লার্নার্স। ভিজুয়াল মানে কি? যেটা দেখবে, দেখে শিখবে। প্রথমটা ছিল শুনে শিখছে, দ্বিতীয়টা হচ্ছে দেখে শিখছে। ভিজুয়াল লার্নার্স লাইক টু রিসিভ ইনফরমেশন বাই সিইং ইট, অর্থাৎ দেখে তারা শিখবে, এটা বলছেই, এটা হেডিংয়েই বলা হয়েছে। আউটলাইন্স, গ্রাফিক্স, ম্যাপস অ্যান্ড পিকচার্স আর ইউজফুল ইন হেল্পিং দিস স্টুডেন্টস ফর বেটার লার্নিং। মনে করো জিওগ্রাফি ক্লাসে ভারতের ভূপ্রকৃতি পড়ানো হচ্ছে, ভারতের ভূপ্রকৃতি পড়ানো হচ্ছে, র্যাডক্লিফ লাইন দেখানো হচ্ছে, ম্যাকমোহন লাইন দেখানো হচ্ছে, লাইন অফ কন্ট্রোল দেখানো হচ্ছে, তার পাশাপাশি দেখানো হচ্ছে কোথায় কোথায় আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, দেখানো হচ্ছে কোন রাজ্য কোন রাজ্যের সীমানার সঙ্গে স্পর্শ করে রেখেছে, প্রত্যেকটা জিনিস তাদেরকে ম্যাপ দিয়ে দেখানো হচ্ছে। তো এই সমস্ত স্টুডেন্টরা কী হয়, এই সমস্ত স্টুডেন্টসরা এই দেখে কিন্তু খুব ভালো শিখতে পারে। তারা বই পড়ে যতটা না মনে রাখতে পারবে, তো দেখে শিখতে পারবে। ইনফ্যাক্ট এই যে ম্যাপ বা এই যে ভিজুয়াল লার্নিংয়ের কথাটা এখানে বলছে, এই ভিজুয়াল লার্নিংটা ইনফ্যাক্ট সবার জন্যই খুব বেশি ইফেক্টিভ, কারণ দেখে কিন্তু বেশি ভালো শেখা যায়,
বিশেষ করে অডিও ভিজুয়াল এইডস হলে তো আরও বেশি ভালো। অডিও ভিজুয়াল এইড হলে তার মধ্যে দিয়ে আরও তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তাদের শিক্ষণ প্রসেসটা। এবং থার্ডলি যেটা রয়েছে সেটা হচ্ছে কাইনেস্থেটিক ট্যাকটাইল লার্নার্স, বা যে স্পর্শ অনুভূতির মাধ্যমে শেখে। স্পর্শ অনুভূতি কী বলছে দেখো, বলছে কাইনেস্থেটিক ট্যাকটাইল লার্নার্স হ্যাভ টেন্ডেন্সি টু লার্ন বেস্ট থ্রু মুভমেন্ট অ্যান্ড টাচ। তারা বিভিন্ন রকমের স্পর্শ এবং বিভিন্ন রকমের কার্যকলাপের মধ্যে দিয়ে তারা শেখে। দিস স্টুডেন্টস আর অফেন কল্ড হাইপার অ্যাক্টিভ অ্যাজ দ্য টেন টু মুভ অ্যারাউন্ড আ গ্রেট ডিল। অর্থাৎ তারা কিন্তু এখানে প্র্যাকটিক্যালি বিভিন্ন রকমভাবে তারা প্র্যাকটিক্যালি শিখছে, বিভিন্ন রকমের জ্ঞান তারা আহরণ করছে, এবং এই ধরনের স্টুডেন্টসদেরকে হাইপার অ্যাক্টিভও বলা হয়ে থাকে। তারা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি এগিয়ে থাকে তারা, ঠিক আছে। তাদেরকে কেউ বলে দেবে না, তাদেরকে কেউ শিখিয়ে দেবে না, বাট তারা কিন্তু নিজেরাই কোনো কিছু করার মধ্যে দিয়ে, কোনো কিছু অর্থাৎ কাইনেস্থেটিক টেকটাইলের টাইপের মধ্যে দিয়ে তারা স্পর্শ অনুভূতি এবং বোঝার মধ্যে দিয়ে তারা এই পার্টগুলো শিখবে বা জ্ঞান আহরণ করবে। তো ডাইভার্স ক্লাসরুমে 3 রকমের স্টুডেন্টসদেরকে বেশিরভাগই দেখা যায়, যারা হচ্ছে শুনে শিখছে, যারা দেখে শিখছে, এবং যারা স্পর্শ অনুভূতির মধ্যে দিয়ে শিখছে। এবং আবার একটা কথা বলবো, এখানে যে টিচার্সদের বিশেষ করে রেসপন্সিবিলিটি থাকে যে এই সমস্ত স্টুডেন্টসদের মধ্যে অনেক বেশি পরিমাণে ইন্ধন জাগিয়ে তাদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করা। দেখো সেন্ট্রাল টেটের যে সিলেবাসটা রয়েছে, সেন্ট্রাল টেটের যে সিলেবাস রয়েছে এবং এনসিটির যে গাইডলাইন রয়েছে, এনসিটির গাইডলাইনে এই যে ইংলিশ পেডাগজি ক্লাসগুলো করানো হচ্ছে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন থাকে। এবং বিশেষ করে যখন ইংলিশ পেডাগজির ওপরে যে মক টেস্টগুলো এর আগে করানো হয়েছে আমাদের চ্যানেলে এবং আগামীতে করানো হবে, সেখানে ওই ধরনের প্রশ্নগুলোকে বিশেষ করে জায়গা দেওয়া হয়েছে। ওকে, সো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবার ইংলিশ পেডাগজি সম্পর্কিত আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব।